আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি শিক্ষার্থীবৃন্দ, নেক্সট জেন ইনস্টিটিউটস এর পক্ষ থেকে আমি ফাহিম কিন্তু আবারও তোমাদের সামনে হাজির হয়ে গেছি। আজকে আমরা বাংলা দ্বিতীয় পত্রের খুব গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে সমাস। এখন সমাস তোমাদের যেমন এইচএসসি পরীক্ষায় কাজে লাগবে, একইভাবে কিন্তু তোমাদের অ্যাডমিশন টেস্টেও এটা খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, অ্যাডমিশন টেস্টেও এটা কাজে লেগে যাবে। সো এক ঢিলে দুই পাখি মারতে চাইলে এখন এই সমাসের ক্লাসটাই আমাদের সাথে যুক্ত হয়ে যাও। আমরা কিছুক্ষণ অপেক্ষা করি যে তোমরা ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে নিয়ে আসো, বা কাউকে ক্লাসটা একটু শেয়ার করে দাও ফ্রেন্ডদের সাথে। দেন আমরা ক্লাসটা ইনশাল্লাহ শুরু করে দিব। ওকে, তো আমি দেখতে পাচ্ছি এখনো আমাদের সাথে যুক্ত হচ্ছ তোমরা। আমরা অপেক্ষা করছি, কিছু সময় দিচ্ছি। সবাই যুক্ত হয়ে যাও, দেন আমরা আজকে একটা চমৎকার একটা ক্লাস করব। ঠিক আছে। আহ, আচ্ছা সুবর্ণ, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কেমন আছো? কমেন্ট করে জানাতে পারো, আর তোমার ফ্রেন্ডদেরকে একটু ক্লাসটা মেনশন করে দাও, আর প্রয়োজন পড়লে একটু শেয়ারও করে দিতে পারো। ঠিক আছে, কারণ সমাসের খুব গুরুত্বপূর্ণ কিছু ট্রিক্স এবং টেকনিক্স নিয়ে আলোচনা করব। তোমাদের কাছে সমাজ আজকের পর থেকে আশা করি যে সহজ মনে হবে। ঠিক আছে, ওইটা অনেকেই তোমরা আনসার করো না, স্কিপ করে যাও। সো সেটা আর স্কিপ করার প্রয়োজন পড়বে না। ঠিক আছে, ওকে, আমরা কিছু সময় অপেক্ষা করি, তোমরা সবাই যুক্ত হয়ে যাও, দেন আমরা ক্লাসটা শুরু করে দিব। ওকে, খুব গুরুত্বপূর্ণ একটা টপিক, আমি বারবার করে বলতেছি। এই জন্য গুরুত্বপূর্ণ কারণ এটা কিন্তু তোমাদের দেখো এইচএসসি তে কাজে লাগতেছে, প্লাস অবশ্যই এডমিশনে কাজে লাগতেছে, তাই না? একসাথে দুই জায়গায় কিন্তু কাজে লাগতেছে। সো এই জন্য আমি অপেক্ষা করি যে সবাই আস্তে আস্তে যুক্ত হও। আর আমাদের অনেক নতুন শিক্ষার্থী আমি গত লাইভ ক্লাসে দেখতে পেয়েছি। আশা করি তোমরা আজকে ক্লাসটা করবা। ওকে, হ্যাঁ, সবাই সবার ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দাও যাদের আসলে সমাস নিয়ে প্রবলেম আছে মনে হয়, তো তাদেরকে একটু মেনশন করে দিতে পারো। ওকে, তাহলে আমরা চলো আস্তে ধীরে ক্লাসটা শুরু করে দিই। রাইট, চলো আস্তে ধীরে আমরা আজকে ক্লাসটা শুরু করে দিই। আচ্ছা, আরমিন লিখেছে। ওকে, থ্যাংক ইউ আরমিন, সবার সাথে তোমার এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য। চলো আজকে আমরা একটু বোঝার চেষ্টা করি যে আহ, সমাস আসলে তোমাদের এইচএসসি তে অনেক প্রকার ভেদেরই এসে এসে থাকে। এখন যে এই সেকশনটা দেখতে পাচ্ছ, এটা বেসিক্যালি আমরা রেখেছি তোমাদের এডমিশনের জন্য, কারণ তোমাদের বুঝতে হবে কোন সমাসে কোন পদটা ইম্পর্টেন্ট, তাই না, কোন পদটা প্রধান। তো খেয়াল করো যে দ্বন্দ্বে উভয়, মানে দ্বন্দ্ব সমাসে উভয় পদ প্রধান থাকে। ওকে, তো এই জাস্ট এই কি বলে এটাকে, এই ছন্দটা একটু মনে রাখার চেষ্টা করো যে দ্বন্দ্বে উভয়, তাহলে দ্বন্দ্বে সমাসে হচ্ছে উভয় পদ। ঠিক আছে, এখানে উভয় পদ প্রধান, তো দ্বন্দ্ব সমাসে হচ্ছে উভয় পদ প্রধান, বহুব্রীহিতে নাই। এখন বহুব্রীহিতে নাই মানে বহুব্রীহিতে কোনো পদেরই প্রাধান্য নাই। ঠিক আছে, ওকে, দেখা যাচ্ছে। ওকে, আহ আচ্ছা, অনেকেই দেখতে পাচ্ছি ক্লাসটা শেয়ার করে দিয়েছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলো আমরা একটু রিভাইজ করে ফেলি। ঠিক আছে, ক্লাসে আই থিঙ্ক এখন দেখা যাচ্ছে, রাইট? ওকে, আশা করি আমাদের এখন দেখা যাচ্ছে। তো দেখো যে তৎপুরুষ, কর্মধারয় এবং দিগু, তাহলে এই তিনটা সমাসে হচ্ছে পরপদ প্রধান। ওকে, তাহলে কোনটায় কোনটায় কোন পদ প্রধান আমরা একটু জাস্ট ধারণা নিয়ে রাখলাম। এখন সমাস পড়তে গেলে কিছু জিনিস আমাকে জানতে হবে। কি কি জানতে হবে? দেখো, বেশ বাক্য কি, বিগ্রহ বাক্য কি, বা সমস্ত পদ কি, সমসমান পদ কি, একটু জানি। দেখো, এখন খেয়াল করো যে এই যে হাট বাজার, এই যে এই হাট এবং বাজার নিয়ে টোটাল একটা সেন্টেন্স হয়েছে, রাইট? হাট এবং বাজার নিয়ে টোটাল এখানে একটা বাক্য হয়েছে। এই বাক্যটাকে তুমি ব্যাস বাক্য বলতে পারো, বিগ্রহ বাক্য বলতে পারো, বিশ্লেষণ বাক্য বলতে পারো। ওকে, এই বাক্যটা তুমি এই তিনটা নামে এটাকে ডাকতে পারো। এখন এই বাক্যের ভেতরে খেয়াল করো, আলাদা আলাদা করে দুইটা শব্দ আছে, যেমন হাট একটা শব্দ, বাজার একটা শব্দ। এই আলাদা আলাদা যে শব্দগুলো রয়েছে বা পদগুলো রয়েছে, এগুলোকে বলতেছে সমসমান পদ। ঠিক আছে, এগুলোকে কি বলতেছে? এগুলোকে সমসমান পদ বলতেছে। তারপরে দেখো যে এই যে হাট ও বাজার থেকে তুমি পেয়ে গেছো হাট বাজার, এই যে হাট বাজার অংশটা পেয়েছো, এই দুইটা বড় দুইটা শব্দকে ভেঙে তারা একটা ছোট শব্দে নিয়ে আসছে, এইটাকে আমরা বলতেছি সমস্ত পদ।
আশা করি মানে সমাসের যে বেসিক ধারণাটা এটা তোমাদের হয়ে গেছে। ওকে, এখন চলো আমরা ফার্স্ট সমাস দিয়ে শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করলাম যে প্রথম সমাস, দ্বন্দ্ব সমাস। ওকে, দ্বন্দ্ব সমাস দিয়ে আমরা শুরু করলাম। তো এখন দ্বন্দ্ব সমাস হচ্ছে সমাসের যত প্রকারভেদ আছে তার মধ্য থেকে সব থেকে সহজ যে সমাসটা দ্বন্দ্ব সমাস। যেমন সেনাপতি, ঠিক আছে? তো সেনাপতি সমাসের দ্বন্দ্ব সমাস কি হবে? সেনা উপতি, ঠিক আছে? তারপরে আর কি হইতে পারে বলতো? দম্পতি। আমরা একটু কঠিন গুলা একটু দেখি। দেখো দম্পতি সমাসটা কি লিখতে হবে? জায়া ও পতি। জায়া ও পতি হচ্ছে দম্পতি। এখন খেয়াল করো এই দ্বন্দ্ব সমাসটা আসলে তুমি চিনবা কিভাবে? আমরা একটু ইজি করে লিখি কতগুলো শব্দ, তাহলে আশা করি তোমরা সহজে বুঝতে পারবা দ্বন্দ্ব সমস্যা আসলে কত সহজ। দেখো, খাতা, কলম, তারপরে ধরো লিখলাম হাট বাজার, ঠিক আছে? তারপরে তারপরে আর কি লেখা যায়? ধরো লিখলাম গরু ছাগল, ঠিক আছে? তারপরে এই যে কিছু আলাদা আছে যেমন দম্পতি, তারপরে খেয়াল করো যে তোমরা, ঠিক আছে? সো এই যে এই সমাসগুলা মানে দ্বন্দ্ব সমাসের কতগুলা এক্সাম্পল আমি লিখলাম, খেয়াল করো এই দ্বন্দ্ব সমাস নির্ণয় করা হচ্ছে পৃথিবীর সব থেকে সহজ কাজ। তাহলে দেখো দ্বন্দ্ব সমাসে কিছু কিছু ক্ষেত্রে এই যে আমরা একটু আগে দেখলাম যে এই ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্যে তোমার একটা করে হাইফেন থাকতে পারে অথবা হাইফেন ছাড়াও দুইটা শব্দ একসাথে এইভাবে থাকতে পারে। তোমার কাজ কি? মাঝখানে শুধু ও অথবা এবং যুক্ত করে দেওয়া। ও এবং যুক্ত করে দিলেই তোমার দ্বন্দ্ব সমাস হয়ে যাইতেছে। যেমন খাতা কলম কি হবে? খাতা ও কলম, তাই না? এই খাতা ও কলম, দেখো হয়ে গেল। তারপরে দেখো হাট বাজার, হাট ও বাজার, হাট ও বাজার, তোমার হয়ে গেল হাট বাজার। তারপরে দেখো গরু ছাগল, গরু ও ছাগল, জাস্ট একটা মাঝখানে একটা যোজক ইউজ করে দিবা, তাই না? গরু ও ছাগল, দেখো তোমার দ্বন্দ্ব সমাস হয়ে গেল। তারপরে দেখো দম্পতি, এটা বললাম একটু ডিফারেন্ট। এটা কিভাবে হবে? জায়া ও পতি মিলে হচ্ছে দম্পতি, ঠিক আছে? এই যে জায়া ও পতি মিলে আমার হয়ে গেল দম্পতি। এখন খেয়াল করো কি আছে? তোমরা। এখন তোমরা কি হবে? তুমি ও সে মিলে হয়ে গেছে কি? তোমরা। তাহলে খেয়াল করলা যে দ্বন্দ্ব সমাস নির্ণয় করা আসলে কতটা সহজ? বলো, দ্বন্দ্ব সমাস নির্ণয় করাটা আসলে কতটা ইজি, বুঝতে পেরেছো? তো দ্বন্দ্ব সমাসটা কি সবাই ক্লিয়ার হয়েছো? দ্বন্দ্ব সমাস কিভাবে নির্ণয় করতে হবে সেটা কি বুঝেছো? একটু সবাই কমেন্ট করো যে আমরা দ্বন্দ্ব সমাসটা বুঝতে পেরেছি কিনা। আচ্ছা, জান্নাতুল মামা প্রশ্ন করেছে তোমরা কি দ্বন্দ্ব সমাস? হ্যাঁ, এই যে দ্বন্দ্ব সমাস না হইলে আমি এখানে তোমরা দ্বন্দ্ব সমাসের জায়গায় লিখতাম? বলো, এগুলা যা লিখছি সবই কিন্তু দ্বন্দ্ব সমাস। এখানে সব দ্বন্দ্ব সমাসের উদাহরণ আমি লিখছি, তাই না? এখানে সব আমরা দ্বন্দ্ব সমাসের উদাহরণ লিখছি, সেটা তো অবশ্যই দ্বন্দ্ব সমাস হবে। তো আমরা দ্বন্দ্ব সমাস কি বুঝতে পেরেছি? একটু কমেন্ট করি আমরা দ্বন্দ্ব সমাস বুঝতে পেরেছি কিনা। দ্বন্দ্ব সমাস যদি বুঝতে পারি আমরা তারপরে আরেকটা ইজি সমাসের দিকে আমরা চলে যাব। কর্মধারয় সমাস তো পড়বই, একদম সহজ সহজ সমাস দেখে আমরা শুরু করব, ঠিক আছে? আচ্ছা, আমি দেখতে পাচ্ছি ক্লাসে তোমরা অনেকেই, ওকে ওকে, অনেকেই বুঝতে পেরেছো। আর ক্লাসটা আমি দেখতে পাচ্ছি অনেকে শেয়ার করো নাই। তোমরা একটু ক্লাসটা শেয়ার করে দাও, ঠিক আছে? ক্লাসটা একটু সবার সাথে শেয়ার করে দাও। আচ্ছা রাফি, তুমি মাত্র এসেছো, তুমি যেটা করবা যে ক্লাসটা শেষ হয়ে গেলে দেন ক্লাস একটু দেখার চেষ্টা করবা, ঠিক আছে? এখন যে ওগুলা বুঝাচ্ছি সেটা একটু বোঝার ট্রাই করো। ওকে ওকে, থ্যাংক ইউ। অনেকে ক্লাসে শেয়ার করে দিয়েছো, যেমন এখানে এই যে নিলয় ক্লাসে শেয়ার করেছে। আমাদের ক্লাসে এখন অনেকেই যুক্ত হচ্ছে, তো আশা করি আরো স্টুডেন্ট আমরা যুক্ত করব। আচ্ছা যাই হোক, আমরা এখন চলো দ্বন্দ্ব সমাস বুঝতে পারছি, সব থেকে সহজ একটা সমাস দ্বন্দ্ব সমাস। এখন আসো এই দ্বিগু সমাস আর হচ্ছে সংখ্যাবাচক বহুব্রীহি সমাসটা একটু বুঝি, পরে আমরা বহুব্রীহি সমাস নিয়ে বিস্তারিত আলোচনা করব। বাট দ্বিগু সমাসের সাথে সংখ্যাবাচক বহুব্রীহি সমাস একটু কানেক্টেড, এই জন্য পড়তেছি, কারণ দ্বন্দ্ব সমাসের পরবর্তী সহজ সমাসটা হচ্ছে দ্বিগু সমাস। তাহলে দ্বিগু সমাসে কি আছে দেখো, যে মিলে গেলে দ্বিগু, কি মিলে গেলে দেখতেছি, আর হচ্ছে না মিললে সংখ্যাবাচক বহুব্রীহি। এখন খেয়াল করো মিলে গেলে দ্বিগু বলতে এখানে বোঝাচ্ছে চৌরাস্তা। খেয়াল করো চৌরাস্তা, ওকে? এখন এই চৌরাস্তা মানে কি? এটার যদি আমি ব্যাস বাক্য তৈরি করি কি হবে বলতো?
এই চার রাস্তার সমাহার, চার রাস্তার সমাহার। খেয়াল করো একটা জিনিস, খেয়াল করো, দ্বিগু মানে হচ্ছে এখানে সংখ্যা থাকবে। এখন শুধু সংখ্যা থাকলেই হচ্ছে না, আরেকটা বিষয় তোমাকে বুঝতে হবে। এই যে দেখো চার রাস্তার সমাহার মানে এখানে চার পাশে চারটা রাস্তাকেই বোঝাচ্ছে, রাইট? খেয়াল করো এখানে চার পাশের চারটা রাস্তা, এই চারটা রাস্তার সমাহারকে এখানে চৌরাস্তা বলতেছে বা চার রাস্তার সমাহার বোঝাচ্ছে। বুঝতে পারছি? আমরা কি বুঝতে পেরেছি? ওকে, ওকে, আমরা আশা করি বুঝতে পারতেছি। ওকে, যে চার রাস্তার সমাহারকে আমরা কি বলতেছি? চৌরাস্তা বলতেছি। ওকে, একইভাবে চার রাস্তার সমাহার যদি চৌরাস্তা হয়, তাহলে এই দ্বিগু সমাসের আরেকটা এক্সাম্পল আমি তোমাদের দিচ্ছি, তেপান্তর। এখন তেপান্তরের ব্যাস বাক্য নির্ণয় করো তো। তেপান্তরের ব্যাস বাক্যটা তোমরা নির্ণয় করো তো। যদি চৌরাস্তা হয় চার রাস্তার সমাহার, খেয়াল করো মিলে গেলে মানে কি এই চারটা রাস্তা মিলে কিন্তু চৌরাস্তা হয়েছে, এই জন্য মিলে গেলে হচ্ছে দ্বিগু। তো এই জন্য আমি চৌরাস্তা বলে দিলাম চার রাস্তার সমাহার। এখন আসছে তেপান্তর। এই তেপান্তরের ব্যাস বাক্যটা কি হবে বলতো? এবং এটা অবশ্যই দ্বিগু সমাস, এখানে সংখ্যা বুঝাইতেছে। তাহলে এই তেপান্তরের ব্যাস বাক্যটা কি হবে? এটা আমরা একটু লিখি। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ সমন্বয়, আর যে সমন্বয় শেয়ার করে দিয়েছো তোমাকে অসংখ্য ধন্যবাদ। অনেকেই শেয়ার করে দিয়েছো, যেমন ইফতেকার আঞ্জুম শেয়ার করে দিয়েছে ক্লাসটা, অনেকেই ক্লাসটা করছো এবং অনেকে শেয়ার করে দিয়েছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন আমাকে বলো যে এই তেপান্তরের যে ব্যাস বাক্য এটা কি হবে? একটু দ্রুত দেখি কে বলতে পারে সবার আগে। এই তেপান্তরের ব্যাস বাক্যটা কে বলতে পারে? আজকে আমরা সমাস যাদের কাছে কঠিন লাগে দেখবা যে একদম ইজি সমাস জিনিসটা, ওকে, অনেক সহজ লাগবে। এখন তেপান্তর, আমি একটু ওয়েট করতেছি, আরেকটু ওয়েট করতেছি যে দেখি কে সবার আগে আনসার করতে পারে যে তেপান্তরের ব্যাস বাক্যটা কি হবে। ওকে, এখনো কেউ আনসার করতে পারতেছে না, আমি বুঝতেছি না। আচ্ছা, তিন প্রান্তের সমাহার, লিজা মুনি সবার আগে আনসার করেছে, থ্যাংক ইউ ভেরি মাচ। এই যে ও কিন্তু অলরেডি বুঝে ফেলছে। দেখো তিন প্রান্তের সমাহার, ঠিক আছে? এই যে দেখো তিন প্রান্তের, তারপর এখানে একটু নিচে লিখি সমাহার, তিন প্রান্তের সমাহার। এখন খেয়াল করো দ্বিগু মানে হচ্ছে বাস্তবিক কোনো কিছু যেটা হচ্ছে তোমার মিলে যাবে। এখন তিন প্রান্তর, এখানে তো চার রাস্তা ছিল, আর তিন প্রান্তর মানে ধরো এটা একটা প্রান্তর, এটা একটা প্রান্তর, আবার এটা একটা প্রান্তর, এই তিনটা প্রান্তর মিলে হচ্ছে এই তেপান্তর হইছে। তাহলে তিন প্রান্তের সমাহার তেপান্তর, এটাও আমাদের দ্বিগু সমাস। ওকে, এটা আমাদের দ্বিগু সমাস। এখন কথা হচ্ছে দ্বিগু সমাসের সাথে সংখ্যাবাচক বহুব্রীহি সমাসের পার্থক্যটা কোথায় একটু বুঝো, একটু সবাই বুঝো। দেখো বহুব্রীহি সমাস আসলে মূলত এই শব্দটা দ্বারা যেটা বুঝায়, বহুব্রীহির সমাসের যে অর্থটা দ্বারা যা বুঝায় তা দিয়ে কিন্তু একটা অন্য অর্থ বুঝাবে। খেয়াল করো, আমরা একটু ইজি করে বোঝাচ্ছি বিষয়টা তোমাদেরকে। এখানে বলা আসছে যে না মিললে সংখ্যাবাচক বহুব্রীহি। খেয়াল করো, চৌবাচ্চা, চৌবাচ্চা মানে কি চারটা বাচ্চার সমাহার? একটু বলো, এই চৌবাচ্চা মানে কি অ্যাকচুয়ালি চার বাচ্চার সমাহার? ধরো চার বাচ্চার সমাহার হচ্ছে চৌবাচ্চা, চৌবাচ্চা। তাহলে চৌবাচ্চা দিয়ে কি চারটা বাচ্চাকে বোঝাচ্ছে, নাকি একটা পানি রাখার পাত্র, একটা পানি রাখার একটা পাত্রকে বোঝাচ্ছে? ঠিক আছে, এই পানি রাখার কিছু পাত্র থাকে যেগুলো আসলে আমরা চৌবাচ্চা বলি। কথা বুঝতে পেরেছি? তাহলে পানি রাখার পাত্র, এটাকে আমরা চৌবাচ্চা বলতেছি। ওকে, সবাই ক্লাসটাতে একটু রিঅ্যাক্ট দিয়ে দাও। ঠিক আছে, যারা ক্লাসটা করছো ক্লাসে একটু মানে লাইক কমেন্ট তো করতেছোই, তোমরা একটা লাইক বা একটা লাভ রিঅ্যাক্ট দিয়ে দিতে পারো। তাহলে আমরা বুঝতে পারলাম যে এই চৌবাচ্চা হচ্ছে এই যে এটা, তাহলে এটা হচ্ছে সংখ্যাবাচক বহুব্রীহি। চৌবাচ্চার ইয়ে কি হবে? চৌবাচ্চাটা কি? এটা হচ্ছে সংখ্যাবাচক বহুব্রীহি। ওকে, তাহলে তোমাদেরকে আমি আরেকটা কাজ দিচ্ছি। এটা যদি সংখ্যাবাচক বহুব্রীহি হয়, তাহলে তোমরা আমাকে বলো, আমি আরেকটা শব্দ এখানে লিখছি, সেটা হচ্ছে সেতার। এই সেতার কোন ধরনের সমাস? এটা কি দ্বিগু সমাস নাকি সংখ্যাবাচক বহুব্রীহি সমাস? এবং এটার ব্যাস বাক্যটা কি হবে? এটার ব্যাস বাক্যটা কি হবে তোমরা একটু লিখো। ঠিক আছে, সেতার, এটার ব্যাস বাক্যটা তোমরা একটু লিখো। এই সেতার, আমি একটু অপেক্ষা করি যে এটার কোন ধরনের সমাস এবং এটার ব্যাস বাক্যটা কি হবে, এটা তোমরা একটু বের করো। ঠিক আছে, এটা তোমরা একটু বের করো। দেখো একটু আগে আমি তোমাদেরকে দেখাইলাম যে মিলে গেলে
মিলে গেলে দ্বিগু, আর যদি না মিলে তাহলে সংখ্যাবাচক বহুব্রীহি। চৌবাচ্চা মানে আসলে চারটা বাচ্চার সমাহার বোঝাচ্ছে না, চৌবাচ্চা মানে বোঝাচ্ছে একটা পানি রাখার একটা জায়গা। ওকে, সেম ভাবে এখানে সেতার, এটা কোন ধরনের সমাস, দ্বিগু নাকি সংখ্যাবাচক বহুব্রীহি, এটা তোমরা একটু বলো। ওকে, ওকে, এটা দেখি, আমি একটু অপেক্ষা করি যে এটাকে বলতে পারো, এটা আমরা একটু দেখি। ওকে, আমরা একটু অপেক্ষা করতেছি যে এটা কারা বলতে পারো। আচ্ছা, এটা আমি অনেককেই দেখতে পাচ্ছি যে এটা নিয়ে, মানে আমি এখন কোনো আনসার পাচ্ছি না আর কি। তাহলে খেয়াল করো, সেতারের যদি বেশ বাক্যটা আমরা বের করি, সেতারের বেশ বাক্যটা যদি আমরা বের করি, আসলে কি আসে বলতো? সেতার মানে হচ্ছে তিন তারের সমাহার। খেয়াল করো, সেতার মানে হচ্ছে তিন তারের সমাহার, তিন তারের সমাহার। এখন সেতার মানে কি তিনটা তার বোঝাচ্ছে, এরকম তিনটা তার বোঝাচ্ছে, নাকি সেতার দিয়ে একটা বাদ্যযন্ত্র বোঝাচ্ছে বলতো? সেতার কিন্তু একটা বাদ্যযন্ত্র, রাইট? এটা কিন্তু একটা বাদ্যযন্ত্র, বাদ্যযন্ত্র। এখন যেহেতু তিনটা তারের মিলন বুঝাচ্ছে না, বা তিনটা তারের সমষ্টি বুঝাচ্ছে না, না বুঝায়া ভিন্ন কোনো অর্থ বুঝাচ্ছে, যখন সংখ্যাগুলো দিয়ে কোনো সমষ্টি বুঝাবে না, মানে মিলে গেলে দ্বিগু সমাস। এখন সংখ্যাগুলো দিয়ে যদি কোনো সমষ্টি বুঝাই, যেমন চৌরাস্তা, চৌচালা, ঠিক আছে, এগুলা দিয়ে দেখো কি বুঝাচ্ছে, মানে সমষ্টি বুঝাচ্ছে, তেপান্তর, এগুলা দিয়ে কি বুঝাচ্ছে, সমষ্টি বুঝাচ্ছে। আর যখন তোমার এরকম সমষ্টি বুঝাবে না, ভিন্ন কোনো অর্থ বুঝাবে, তখন কিন্তু এটা হয়ে যাবে আমাদের সংখ্যাবাচক বহুব্রীহি। ঠিক আছে, তখন আমাদের হয়ে যাবে এটা সংখ্যাবাচক বহুব্রীহি। তাহলে আমরা বুঝতে পেরেছি দ্বিগু সমাস কিভাবে আমরা বের করব, এবং সংখ্যাবাচক বহুব্রীহি আমরা কিভাবে বের করব। আমরা কি বুঝতে পেরেছি? সেতার কোন ধরনের সমাস? হ্যাঁ, সেতার দিয়ে বাদ্যযন্ত্র যেহেতু বোঝাচ্ছে, এটা কিন্তু সংখ্যাবাচক বহুব্রীহি। ওকে, তাহলে এইটা আশা করি আমাদের শেষ। এখন আসো আমরা সব থেকে জটিল যে বিষয়টা, এটাতেই শুরু করি, কর্মধারয় সমাস। এটা নিয়ে আমাদের অনেক কনফিউশন, এটা নিয়ে মানে প্যাচ লাগে, তাই না? দেখো, এই প্যাচ আজকের পর থেকে লাগবে না। দেখো, কর্মধারয় সমাসে প্যাচ লাগে কোনটা, একটু দেখি আমরা। দেখো, প্যাচ লাগে হচ্ছে উপমান কর্মধারয় সমাস, উপমিত কর্মধারয় সমাস, রূপক কর্মধারয় সমাস। এই তিনটা জিনিস মনে হয় উপমান এবং উপমিত কাইন্ড অফ সিমিলার মনে হয়, রাইট? দেখো, এটা ট্রিক্সটা আসলে কি, এটা দেখো। উপমান কর্মধারয় সমাস মানে হচ্ছে সত্য। কি সত্য? একটু দেখো, একটু মনোযোগ দাও। রক্ত লাল, রক্ত লাল। এখন খেয়াল করো, এই যে রক্ত, রক্তের কালার কি নীল হয়, না হলুদ হয়, না সবুজ হয়? রক্তের কালার তো সবসময় লালই হয়, রাইট? রক্তের কালার সবসময় কি হয়? লালই হয়। একইভাবে দেখো, কাজল কালো, মেয়েরা কাজল ইউজ করে না, চোখে কাজল, তো কাজলের কালারটা কি সবুজ না হলুদ? কাজলের কালারটা কিন্তু কালো, তাই না? দেখো, তাহলে রক্তটা আসলে লালই হয়, কাজলটা সবসময় কালোই হয়, তাহলে এটা সত্য। তাহলে উপমান কর্মধারয় সমাস হচ্ছে যেটা সত্য। এখন আমি বুঝতে পারতেছি তোমাদের কনফিউশন হচ্ছে যে ভাই এটা তো বুঝলাম, কিন্তু আমাদের তো ব্যাস বাক্য লিখতে হবে। এখন ব্যাস বাক্য কিভাবে লিখবো? দেখো, উপমানে ন্যায় থাকবে মাঝে, ন্যায় মাঝে থাকবে মানে কি? এই ট্রিক্স, এটা তো মানে এখন বলবা যে একটু এক্সপ্লেইন করেন। আচ্ছা দেখো, একটু এক্সপ্লেইন করি যে রক্তের ন্যায় লাল, হয়ে গেল রক্ত লাল। তাহলে মাঝখানে ন্যায়টা দিয়ে দিবা, রক্তের ন্যায় লাল, তাহলে রক্ত লাল। তাহলে কাজল কালো কি হবে বলো তোমরা? কাজল কালো কি হবে? এই যে কাজলের ন্যায় কালো, কাজল কালো, তাই না? কাজলের ন্যায় কালো, কাজলের ন্যায় কালো, তাহলে কাজল কালো হয়ে গেল। তাহলে উপমান কর্মধারয় সমাস আমাদের একদম ক্লিয়ার হয়ে গেল। এই টাইপের সমাস যদি এখন আসে, আমরা চিন্তা করব সত্য না মিথ্যা, তারপরে যে ন্যায় শব্দটা মাঝখানে যুক্ত করে দিব, তাহলে আমার বেশ বাক্য করেও ঝামেলা শেষ হয়ে গেল। এখন আসো, উপমিত কর্মধারয় সমাস হচ্ছে মিথ্যা। কি মিথ্যা একটু দেখি চলো তো। উপমিততে আসলে মিথ্যা জিনিসটা কি? দেখো, চন্দ্রমুখ, চন্দ্রমুখ, মানুষের মুখ কি জীবনে চাঁদের মতো হইতে দেখছো? মানুষের মুখ জীবনে চাঁদের মতো হয়? বলো, মানুষের মুখ কখনো চাঁদের মতো হয় না, বাট মানুষের মুখের সৌন্দর্যটাকে বুঝাইতে চাঁদের সাথে তুলনা দেওয়া হয়। বুঝতে পারছি, মানুষের মুখের সৌন্দর্যটা বোঝানোর জন্য এটাকে চাঁদের সাথে তুলনা দেওয়া হয়।
তাহলে দেখো এই চন্দ্রমুখের তাহলে এখন বুঝলাম যে তাহলে এই মানুষের মুখ কখনো চাঁদের মতো দেখতে হয় না, একদম ভিজিবিলি, মানে সরাসরি যদি আমি চিন্তা করি বাস্তবিক অর্থে এটা চাঁদের মতো দেখতে হয় না, বাট আমরা সুন্দরের তুলনা দিতে এটা ব্যবহার করি, তাই না? তাহলে এই যে চন্দ্রমুখ, মুখ আসলে চাঁদের মতো হয় না, সো এটা মিথ্যা, সো এটা মিথ্যা। এখন কথা হচ্ছে এটার বেশ বাক্য কিভাবে লিখবো? দেখো, উপমিত কর্মধারয়ে এই ন্যায় শব্দটা যা শেষে যুক্ত করে দিবা, তাহলে মুখ চন্দ্রের ন্যায় কি হয়ে যাবে? তাহলে এটার বেশ বাক্য মুখ চন্দ্রের ন্যায়। বুঝতে পারছি? উপমিত কর্মধারয় সমাস কি বুঝতে পারছি? তাহলে মুখ চন্দ্রের ন্যায়, তাহলে যেহেতু এটা মিথ্যা, তাহলে আমরা এই যে ন্যায় শব্দটা শেষে যোগ করে দিব উপমিততে, আর উপমানে ন্যায় শব্দটা মাঝখানে যুক্ত করে দিব, তাহলে আমার বেশ বাক্য হয়ে যাবে, এবং আমি উপমান এবং উপমিত কর্মধারয় সমাস এই দুইটা ছোট্ট ট্রিক্সের মাধ্যমে সহজে বুঝে ফেলবো। বুঝছি? উপমান উপমিত কি বুঝতে পেরেছি আমরা? উপমান উপমিত এই দুইটা জিনিসে ভালোই কনফিউশন লাগে আমাদের, ঠিক আছে? এটা এটা ইভেন আমারও কনফিউশন লাগতো এই এই ট্রিক্সটা আবিষ্কার করার আগ পর্যন্ত, এটা নিয়ে একটু ঘাটাঘাটি করার আগ পর্যন্ত আমারও এটা ঝামেলা লাগতো। তখন এই সিস্টেম আবিষ্কার করা হয়েছে আর কি, যে দেখি এইভাবে এটা আসলে করা যায়। ওকে, ওকে, নেক্সটে যাই তাহলে আমরা। নেক্সটে যাই। এখন আসো রূপক কর্মধারয় সমাস। রূপক কর্মধারয় সমাস, এখন খেয়াল করো যে এই রূপক কর্মধারয় সমাসটাও কিন্তু একটু ঝামেলাই আছে। এটা কি কি করা যায় দেখো, রূপক কর্মধারয় সমাসের ট্রিক্সটা একটু দেখো। রূপক কর্মধারয় সমাসে কি করতে হবে? রূপক কর্মধারয় সমাসে প্রথমটিকে ধরা যাবে। কিভাবে ধরা যাবে আমি দেখাচ্ছি। আচ্ছা, প্রথমটিকে ধরা যাবে, এটা একটু ভুল আছে দেখো, প্রথমটিকে ধরা যায় না, এটা একটু প্রিন্টিং মিস্টেক আসছে। তাহলে প্রথমটিকে ধরা যায় না, দ্বিতীয়টিকে হচ্ছে ধরা যায়। ওকে, তাহলে এখন ঠিক আছে। ওকে, দেখো, তাহলে প্রথমটিকে ধরা যাবে না এবং শেষের দিকে ধরা যাবে। দেখো কিভাবে ধরা যাচ্ছে, এই যে মন, মন মন হচ্ছে প্রথমটা, তাহলে যেহেতু মন প্রথমটা, এই মনকে কি ধরা যাইতেছে? মনটাকে ধরা যায় না। তুমি মানুষের মনকে ধরতে পারবা? মন ধরতে পারবা না। বা দেখো মাঝি, নৌকার মাঝিরে তো ধরতে পারবা, রাইট? নৌকার মাঝিতে একটা মানুষ হলে ধরতে পারবা। তাহলে দেখো প্রথমটাকে ধরা যায় না, বাট দ্বিতীয়টাকে ধরা যায়। তাহলে এটা কি ধরনের সমাস হবে? যদি আমরা এরকম কিছু পাই যে প্রথমটাকে ধরা যাইতেছে না বাট দ্বিতীয়টাকে ধরা যাইতেছে, তাহলে এটা আমরা পাবো হচ্ছে রূপক কর্মধারয় সমাস। এখন কথা হচ্ছে রূপক কর্মধারয় সমাসের ব্যাস বাক্য হচ্ছে পৃথিবীর সব থেকে সহজ একটা ব্যাস বাক্য। যেমন দেখো, মন রূপ মাঝি, মন রূপ মাঝি, মাঝখানে কি করবা? এই যে প্রথম এবং দ্বিতীয় যে দুইটা সমসমান পদ আছে, দুইটা সমসমান পদের মাঝখানে একটা রূপ লাগাই দিবা জাস্ট, তাহলে ব্যাস বাক্য হয়ে যাবে। তাহলে এই মন মাঝির কি হবে? মন রূপ মাঝি। কথা কি বুঝতে পারছি? তাহলে মাঝখানে একটা রূপ লাগাই দিব, মন রূপ মাঝি। তাহলে এখন আমাকে বলো, আমি আরেকটা তোমাদের একটা প্র্যাকটিস দেই। এটা বলো তো, এটা কোন ধরনের সমাস তাহলে? বিষাদ সিন্ধু, বলো। এখন এটা তোমাদের কাছে, আমাকে বলো যে এই বিষাদ সিন্ধু এটা কি উপমান, উপমিত, নাকি রূপক কর্মধারয় সমাস? এটা একটু তোমরা বলো, উপমান, উপমিত, নাকি রূপক কর্মধারয় সমাস? আচ্ছা, মনিফা রহমান এক্সাম্পল অলরেডি দিয়ে দিয়েছি, বলো এই বিষাদ সিন্ধু এটা কোন ধরনের সমাস? এক্সাম্পল দিছি, এটা তোমরা এখন বের করো দ্রুত। এটা কি হবে? এটা দ্রুত বের করো। এই আরমিন, তুমি এই জিনিসটা ভুল করছো নাকি? এই এই বিষাদ সিন্ধু কি তোমার উপমিত হয় কিভাবে আরমিন? একটু ভালো করে চিন্তা করো। বিষাদ সিন্ধু, একটু চিন্তা করো এটা কোন ধরনের সমাস হতে পারে? ঠিক আছে, বিষাদ সিন্ধু কোন ধরনের সমাস হতে পারে? আরেকটু সময় দিচ্ছি। আচ্ছা, ইফতেখার আঞ্জুম, থ্যাংক ইউ ভেরি মাচ। এই তো মনিফা রহমান, এই তো বুঝতে পারছে যে বিষাদ রূপ সিন্ধু। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, মিশু এটা ভুল করেছো। আচ্ছা, সুমাইয়া, শ্রাবণী মেবি, রূপক কর্মধারয়, থ্যাংক ইউ ভেরি মাচ, বুঝতে পেরেছো। গুড। তাহলে এখন খেয়াল করো, এটা আমি যে রূপক কর্মধারয়, এটা যে আমার রূপক কর্মধারয় রূপক, এটা আমি আসলে বুঝতে পারছি কিভাবে? দেখো, দেখো, একটু মনোযোগ দাও। দেখো, বিষাদ, বিষাদ মানে কি? বিষাদ মানে হচ্ছে কষ্ট, বেদনা, কষ্ট, তাই না? কষ্ট বা বেদনা বা হচ্ছে দুঃখ। এই কষ্ট, বেদনা, দুঃখকে তুমি ধরতে পারবা? ধরতে পারবা না। কিন্তু এই যে সিন্ধু, সিন্ধু মানে কি? সিন্ধু মানে হচ্ছে একটা নদী, তাই না? নদী, নদী তুমি ধরতে পারবা না? নদীর পানি ধরতে পারবা না? অবশ্যই ধরতে পারবা। তাহলে এই যে বিষাদ সিন্ধু,
তাহলে কি হবে? বিষাদ্রু সিন্ধু, বিষাদ্রু সিন্ধু হয়ে গেল আমার বিষাদ সিন্ধু। তো হয়ে গেল আমার রূপক কর্মধারয় সমাস। তাহলে আমরা কর্মধারয় সমাস বুঝতে পারছি? একটু কমেন্ট করি আমরা কর্মধারয় সমাস বুঝতে পেরেছি কিনা। কর্মধারয় সমাস বুঝতে পেরেছি কিনা আমরা একটু সবাই ক্লিয়ার লিখি। আর ক্লাসটা আশা করি যে সবাই উপকৃত হচ্ছ, সমাজ ইজিতে বুঝতে পারতেছো। তো এই জন্য বলবো যে ক্লাসটা একটু সবার সাথে শেয়ার করো, ঠিক আছে? ক্লাসটা একটু সবার সাথে শেয়ার করে দাও। যারা ক্লাসটা একটু মজা পাচ্ছ সবার ফ্রেন্ডদের সাথে একটু শেয়ার করো ক্লাসটা, অথবা ফ্রেন্ডদেরকে একটু মেনশন করো ক্লাসে। ওকে, তো আমরা এটা বুঝতে পেরেছি তো, রাইট? আমরা কর্মধারয় সমাস বুঝতে পেরেছি। একটু কমেন্ট করি সবাই কর্মধারয় সমাস বুঝতে পেরেছি কিনা, তাহলে আমরা নেক্সট। ওকে, মোসাম্মদ মিশু কমেন্ট করেছে। ওকে, আচ্ছা সবাই একটু কমেন্ট করে দিবা যে আমি এটা ক্লিয়ার। তারপর আমি নেক্সট স্লাইডে চলে যাব, নেক্সট আরেকটা সমাসে আমি তোমাদেরকে নিয়ে যাব। এখন আসো অব্যয়ীভাব সমাস। এটা কেমনে বুঝবা? অব্যয়ীভাব সমাসটা কিভাবে বুঝবা? আচ্ছা এটা তো, আচ্ছা নো প্রবলেম। খেয়াল করো অব্যয়ীভাব সমাসটা আমরা এখন কিভাবে বুঝবো, এটা একটু দেখি। দেখো অব্যয়ীভাব সমাস দেখবা চিনবা কিভাবে, দেখো দেখো এরকম থাকবে। আহা, নীর, উপ, প্রতি, যথা, উত। আহা, নীর, উপ, প্রতি, যথা, উত। এই যে টপিকগুলো রয়েছে, জাস্ট এই টপিকগুলোকে কি করবা, জাস্ট এই মানে এই পয়েন্টগুলো যে আছে, মানে এই শব্দাংশগুলো বা এই উপসর্গগুলা, জাস্ট এই উপসর্গগুলো মুখস্থ করে ফেলবা। তো এই উপসর্গগুলো যদি মুখস্থ করে ফেলো তাহলে তোমার অব্যয়ীভাব সমাসটা শেষ হয়ে যাবে। তাহলে কি আছে? আহা, নীর, উপপ্রতি, যথা, উত। আহা, নীর, প্রতি, যথা, উত। আহা, নীর, উপপ্রতি, যথা, উত। ঠিক আছে? এই ওয়ার্ডগুলা বা এই শব্দাংশগুলা দেখলে তুমি বুঝতে পারবা যেগুলো অব্যয়ীভাব সমাস। এখন এগুলোর ব্যাস বাক্য লেখাটা হচ্ছে একটা চ্যালেঞ্জের ব্যাপার, রাইট? ব্যাস বাক্য কিভাবে লেখবা দেখো। যদি শব্দের আগে আ থাকে তাহলে ব্যাস বাক্য হবে পর্যন্ত। দেখো আমরণ, তাহলে আমরণ যদি হয় তোমাদের কোশ্চেন জাগতেই পারে অব্যয়ীভাব সমাস চিনছে, এখন ব্যাস বাক্যটা কেন লিখবো? তাহলে মরণ পর্যন্ত, মরণ পর্যন্ত। বুঝতে পারছি? তাহলে দেখো হা আছে, হা মানে হচ্ছে অভাব। তাহলে কোথায় হা আছে? এই যে হা, হা ভাত। হা ভাত মানে কি? ভাতের অভাব। হা ভাত মানে ভাতের অভাব। ওকে, হা ভাত মানে ভাতের অভাব। তাহলে বুঝতে পারলাম এটা। তাহলে এরপরে আসছে ধরো নীর। নীর দিয়ে যদি কোনো শব্দ থাকে, যেমন নিরপরাধ, নীর মানে হচ্ছে অভাব। তাহলে নিরপরাধ মানে কি? অপরাধের অভাব, অপরাধের অভাব। তারপরে দেখো উপ, উপ মানে হচ্ছে সদৃশ। তাহলে এই যে উপবন, উপবন তাহলে কি হবে? বনের সদৃশ। আচ্ছা এগুলো একটু লিখে দেই। আহ অভাব, তাহলে এখানে কি ছিল? হাভাত। হাভাত মানে, আচ্ছা হাভাত তো গেল, এটা ছিল নিরপরাধ, অপরাধের অভাব, অপরাধের অভাব। তারপরে এখানে আসো যে উপ আছে, উপবন। উপবন মানে উপ থাকলে হচ্ছে তোমার সদৃশ লিখতে হবে। তাহলে তুমি জাস্ট লিখবা বনের সদৃশ, বনের সদৃশ। তাহলে এখন যদি উপবন না থাকা ওই উপনদীও থাকে, উপনদী যদি থাকে তাহলে উপনদীর সমাসটা কি হবে বলো? তোমরা একটু ট্রাই করো যে উপনদী তাহলে কি হবে? উপনদী, তারপরে উপগ্রহ, এগুলোর ব্যাস বাক্যগুলো কি হবে তাহলে? উপ মানে আমরা কি দেখছি এখানে? উপ মানে আমরা দেখছি যে উপ মানে হচ্ছে সদৃশ। তাহলে এগুলো একটু বের করো। উপ মানে আমরা দেখেছি কি? উপ মানে আমরা দেখছি হচ্ছে সদৃশ। ওকে, হ্যাঁ, ইফতেখার আঞ্জুম দেখলাম খুব চমৎকার একটা ইয়ে মিলে ফেলছে, তাই না? আহা, নীরব উপজাতির প্রতি যথোপযুক্ত উৎক্ষেপণ করা উচিত তাদের সমস্যা। আচ্ছা, তাহলে এই যে উপনদী আর হচ্ছে উপগ্রহ, এই সমাসগুলা, এই 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 দুইটা যে সমাস রয়েছে এটার ব্যাস বাক্য নির্ণয় করো তোমরা। এটার ব্যাস বাক্য একটু নির্ণয় করো এটার। আচ্ছা, নদীর সদৃশ, তারপর হচ্ছে গ্রহের সদৃশ। লিজা মনি দেখতে পাচ্ছি আনসার করে ফেলছে, তারপর হচ্ছে মনিফার রহমান আনসার করে ফেলছে। থ্যাংক ইউ ভেরি মাচ, তোমাদেরটা হয়ে গেছে তাই না? তাহলে হচ্ছে এটা কি হবে? নদীর সদৃশ, রাইট? নদীর সদৃশ। তাহলে নদীর সদৃশ লিখে ফেললাম। তাহলে এটা কি হবে? গ্রহের সদৃশ। ওকে, গ্রহের সদৃশ, গ্রহের সদৃশ। তারপরে দেখো আরেকটা আছে এখানে, আরেকটা আছে যে প্রতি। এই প্রতি মানে হচ্ছে বিরুদ্ধে। তাহলে প্রতি মানে হচ্ছে বিরুদ্ধে।
তাহলে আরেকটা আছে কি, এই যে যথা। যথা মানে হচ্ছে অতিক্রম না করে। ওকে, তাহলে এই দুইটা আমরা একটু দেখি। একটা হচ্ছে তোমার প্রতি। তাহলে প্রতি মানে কি, আমরা প্রতি মানে কি দেখলাম এখানে, দেখো সরি, এখানে প্রতি মানে দেখছি আমরা বিরুদ্ধে। প্রতি মানে হচ্ছে আমরা দেখছি বিরুদ্ধে, বিরুদ্ধে। তাহলে তোমাদের একটা আমি দেই, এটা করো তোমরা। এই প্রতি মানে যেহেতু বিরুদ্ধে, তাহলে প্রতিকূল মানে কি হবে, এই প্রতিকূল মানে কি হবে এটা বের করো। আর আরেকটা কি বললাম, যে যথা। যথা মানে হচ্ছে অতিক্রম না করে। আরেকটা আমরা এখানে পেয়েছি যথা। দেখো, এই যথা মানে হচ্ছে অতিক্রম না করে, অতিক্রম না করে। তাহলে এখানে প্রতিকূলটা বের করো তোমরা, প্রতিকূলের ব্যাস বাক্যটা নির্ণয় করো। আর আমি যদি বলি যে যথারীতি, তাহলে যথারীতির ব্যাস বাক্যটা নির্ণয় করো। তাহলে যথারীতি আর হচ্ছে এই প্রতিকূল, এই দুইটার ব্যাস বাক্য তোমরা নির্ণয় করো, আমি দেখি। এই দুইটার ব্যাস বাক্য সবাই একটু নির্ণয় করার ট্রাই করো। এই দুইটার ব্যাস বাক্য একটু দেখি যে সবাই ট্রাই করো। ওকে, এই তো অনেকে আনসার করে ফেলেছে যে কুলের বিরুদ্ধে। রাইট, প্রতিকূল যেহেতু এটা হবে কি এই কুলের বিরুদ্ধে। গুড, কুলের বিরুদ্ধে, চমৎকার। তারপর দেখো যথারীতি মানে কি, এই যেহেতু রীতিকে অতিক্রম না করে, রীতিকে অতিক্রম না করে। তাহলে এখানে অতিক্রমণ না অতিক্রম, ওকে, অতিক্রম না করে। তাহলে রীতিকে অতিক্রম না করে। সো এইভাবে কিন্তু আমরা খুব সহজে এটা বের করতে পারি। এখন একটু ছোট্ট একটু অ্যাডভার্টাইজমেন্ট করে নিই। দেখো আমাদের এইচএসসি 26 ব্যাচের যারা স্টুডেন্টরা আছো তোমরা, এখানে যারা 26 ব্যাচের স্টুডেন্টরা আমাদের সাথে ক্লাস করছো, হ্যাঁ, তোমাদেরকে একটু বলতে চাই, দেখো আমাদের এই ফাইনাল ডিভিশন ব্যাচ বা এফআরবি ব্যাচ কিন্তু স্টার্ট হয়ে গিয়েছে। তো এই ফাইনাল ডিভিশন ব্যাচে তোমরা যদি যুক্ত হতে চাও, তোমাদের কিন্তু এখানে মাত্র স্পেশাল কোর্স ফি রয়েছে মাত্র 1999 টাকা। এই কোর্সে তোমরা বাংলা, ইংরেজি, আইসিটি তিনটা বিষয়ের একদম, এই যে তোমাদের 3-4 মাস সময় রয়েছে, এই 3-4 মাস সময় খুব সুন্দর করে একটা রিভিশন দিয়ে ফেলতে পারবা এফআরবি ব্যাচের মাধ্যমে। আর একই সাথে দেখো তুমি এখানে বাংলা, ইংরেজি এবং আইসিটির জন্য 3টা বই পাচ্ছ, হ্যান্ডবুক পাচ্ছ 3টা, ঠিক আছে। তো এই ফাইনাল রিভিশন ব্যাচে ভর্তি হলে কি আছে, তুমি এখানে মাত্র 1999 টাকায় ভর্তি হতে পারতেছো। আমরা জুম মডিউলে ক্লাস করব, জুমে ক্লাস করব, জুমে এইভাবে আমরা হচ্ছে লাইভ ক্লাস দেব না। এই জুম ক্লাসের মাধ্যমে তোমাদেরকে কি করব, জুম ক্লাসের মাধ্যমে তোমরা আমাদের সাথে কথা বলতে পারবা, ঠিক আছে। সরাসরি টিচারের সাথে কথা বলতে পারবা, যে সমস্যা হয় সেটা দেখাইতে পারবা জুমের মাধ্যমে। তোমরা তো যদি চাও যে কোনো একটা বিষয় বুঝতেছো না, এটার ছবি তুলেও কিন্তু আমাদেরকে পাঠিয়ে সেটার সমাধান নিতে পারবা। আর এই যে বইয়ের কথা বলছিলাম, যে বাংলা প্রথম পত্র, দ্বিতীয় পত্র খুব সুন্দর করে গুছিয়ে যতটুকু পারা যায় সাজেশন আকারে তোমাদের জন্য রেডি করা হয়েছে। আইসিটি গুরুত্বপূর্ণ টপিকগুলো অ্যাড করা হয়েছে বইয়ে, এবং ইংরেজি খুব সুন্দর করে সাজানো আছে ইংরেজি বইটা, তোমরা বইগুলো দেখলে আসলে বুঝতে পারবা। সো আমাদের এই এফআরবি ব্যাচে আমি বলবো যে যুক্ত হয়ে যাও, এটা অর্থ অফ মানি হবে তোমাদের, ঠিক আছে। পয়সার অপচয় হবে বলে আমার কাছে মনে হচ্ছে না। আর মাত্র 1999 টাকা তোমাদের কোর্স ফি। আর যেটা বলছিলাম যে এইচএসসির আগে যে তোমাদের এখনো যে 3-4 মাস আছে, সো এই 3-4 মাস টাইমটাকে একটু সুন্দর করে কাজে লাগাইতে চাইলে আমাদের এই কোর্সে তোমরা এনরোল করতে পারো। তাহলে আমরা অব্যয়ীভাব সমাসটা বুঝতে পারছি, রাইট? অব্যয়ীভাব সমাসটা সবাই বুঝতে পেরেছি। বইগুলো হচ্ছে রাফি তোমাকে কি বলে এটাকে আমরা হচ্ছে পার্সেল করে পাঠিয়ে দিব, ঠিক আছে। কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা বই পাঠিয়ে দিব, কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তোমাদেরকে বই পাঠিয়ে দেওয়া হবে। আশা আশা করি যে আমরা অব্যয়ীভাব শিখছি। তাহলে আমরা এখন কি কি সমাস শিখছি বলো তো? আমরা কি কি সমাস শিখেছি এখন পর্যন্ত? আমরা কি কি সমাস শিখেছি একটু আমরা যদি রিকল করি, তৎপুরুষ সমাসে যাওয়ার আগে আমরা একটু দেখি। দেখো আমরা দ্বন্দ্ব সমাস নির্ণয় করা শিখছি, তাই না? আমরা দ্বন্দ্ব সমাস নির্ণয় করা শিখেছি। তাহলে দ্বন্দ্ব সমাস শিখেছি, আমরা দ্বন্দ্ব সমাস শিখেছি, আমরা হচ্ছে দ্বিগু সমাস শিখেছি, রাইট? এই দ্বিগু সমাস শেষ। আমরা কর্মধারয় সমাস দেখছি, কর্মধারয় সমাস আমরা শিখছি। তারপর আমরা শিখেছি কি অব্যয়ী ভাব, অব্যয়ী ভাব। দেখো, তো আমরা এই সমাসগুলো অলরেডি পড়ছি এবং খুব শর্টকাট টেকনিকে কিভাবে এগুলো বের করতে পারি। তাহলে এখন চলো আমরা একটু বহুব্রীহি সমাসের দিকে আগাই। তৎপুরুষ সমাসে পড়ে যাইতেছি, তৎপুরুষ সমাসে আমরা একটু পরে যাব। আমরা একটু বহুব্রীহির সমাসটা দেখি। বহুব্রীহি সমাসটা ইম্পর্টেন্ট একটা সমাস, এটাও প্রায় পরীক্ষায় আসে। সো এটা আমরা একটু দেখি চলো। এই যে বহুব্রীহি সমাসে খেয়াল করো, 3 ধরনের বহুব্রীহি আছে যেগুলা বারবার পরীক্ষায় আসে। দেখো, একটা বহুব্রীহি হচ্ছে ব্যাধিকরণ। এই ব্যাধিকরণ বহুব্রীহি তুমি চিনবা কিভাবে? নাউন প্লাস নাউন দেখলে।
নাউন প্লাস নাউন কি? এই বিশেষ্য প্লাস বিশেষ্য। নাউন মানে হচ্ছে কি? বিশেষ্য। তাহলে এই নাউনও হচ্ছে বিশেষ্য। তাহলে তুমি বেশ বাক্যে যদি দুইটাই বিশেষ্য পদ দেখো, তাহলে এটা দেখলে তুমি বুঝবা এটা হচ্ছে বেধিকরণ বহুব্রীহি। এখন দেখো এখানে একটা শব্দ লেখা আছে 80-20। 80-20, এই 80ও নাউন আবার 20ও নাউন। এখন কথা হচ্ছে ভাই 80 মানে কি? এই 80 মানে হচ্ছে তোমার দাঁত, ঠিক আছে? আর 20 মানে তো বৃষ্টি নই, তাহলে দাঁত একটা নাউন, আবার 20ও তো একটা নাউন। তো 80-তে 20 যার। এখন তুমি আমাকে একটা কথা বলো তো, দাঁতে কার বিষ থাকে? এই 80-20 শব্দটা দ্বারা, এই যে 80-তে 20 যার, তো এই 80-20, তাই না? তো এটা হচ্ছে বেধিকরণ বহুব্রীহি। এখন আমাকে তোমরা বলো যে এই 80-20, এই 80-20 দিয়ে আসলে কি বোঝাইতেছে? 80-20 দিয়ে কি 80টা বিষ বোঝাচ্ছে, নাকি কোন একটা প্রাণীকে বোঝাচ্ছে? একটু কমেন্ট করো তো দেখি কি বোঝাচ্ছে, একটু কমেন্ট করি। একটু কমেন্ট করি সবাই। হ্যাঁ, সুবর্ণ, এগুলা একটু সহজ করেই তৈরি করা হয়েছে যেন তোমরা সবাই বুঝতে পারো। এক্স্যাক্টলি, এই তো মাহিয়া মিম দেখতে পাচ্ছি আনসার করেছে। দেখো, তাহলে 80-20 হচ্ছে সাপ, সোজা হিসাব সাপ। তাহলে একটা জিনিস খেয়াল করো, বহুব্রীহি সমাস দিয়ে যে শব্দটা তুমি পাচ্ছ সেই শব্দটা আক্ষরিক না। আক্ষরিক বলতে এই 80টা 20 বোঝাচ্ছে না, তাই না? 80-20 দিয়ে কি 80টা 20 বোঝাচ্ছে না, 80-20 দিয়ে কিন্তু সাপকে বোঝাচ্ছে। তাহলে এই ধরনের শব্দ যখন তোমরা পাবা, যেটা শব্দের অর্থ আরেকটা, দেখো এটার অর্থ এই 80-20 অর্থ হচ্ছে সাপ, তুমি যখন আলাদা একটা অর্থ পাবা তখন তুমি এমনি বুঝবা এটা বহুব্রীহি সমাস। এবং এটাকে যদি আরো স্পেসিফিকলি লিখো, এই যে দুইটাই নাউন, 80ও নাউন 20ও নাউন, যেহেতু দুইটাই নাউন বা দুইটাই বিশেষ্য, তাহলে এটা বেধিকরণ বহুব্রীহি। ওকে, আমরা বেধিকরণ বহুব্রীহি বুঝতে পেরেছি, এটা হচ্ছে বেধিকরণ বহুব্রীহি। তাহলে এখন চলো আমরা দেখি যে এই সমানাধিকরণ বহুব্রীহিটা কিরকম। ঠিক আছে, সমানাধিকরণ বহুব্রীহিটা একটু দেখি। সমানাধিকরণ বহুব্রীহি, এটার ক্ষেত্রে কি হবে? প্রথমটা থাকবে অ্যাডজেক্টিভ, দ্বিতীয়টা থাকবে নাউন। মানে প্রথমটা থাকবে কি? বিশেষণ, এবং পরেরটা থাকবে হচ্ছে বিশেষ্য। তো চলো এটা আমরা একটু দেখি, যে লাল বাতি। লাল বাতি, তো খেয়াল করো এই লাল শব্দটা কি? লাল শব্দটা, লাল শব্দটা কিন্তু বিশেষণ, তাই না? এই লাল শব্দটা খেয়াল করো, এই লাল শব্দটা হচ্ছে বিশেষণ। লাল শব্দটা বিশেষণ, আবার বাতি শব্দটা হচ্ছে বিশেষ্য, তাই না? এটা হচ্ছে বিশেষণ, এটা হচ্ছে বিশেষণ, আর এটা হচ্ছে বিশেষ্য। ওকে, সো এই লাল বাতি এর বেশ বাক্য কি হবে তাহলে? এই যে এটার বেশ বাক্য এখানে দেওয়া আছে, যে লাল বাতি চার। তাহলে প্রথমটা যদি বিশেষণ হয়, পরেরটা যদি বিশেষ্য হয়, তাহলে এটা হবে আমার এই সমানাধিকরণ, সমানাধিকরণ বহুব্রীহি সমাস। তারপরে আসো ব্যতিহার বহুব্রীহি, এটাতে আ যোগ ই থাকবে। ব্যতিহার বহুব্রীহি হচ্ছে দুনিয়ার সব থেকে সহজ। ব্যতিহার বহুব্রীহি কোনটা দেখো, এই যে কানাকানি, তারপরে হচ্ছে হাতাহাতি, হাতাহাতি, তারপরে হচ্ছে চুলাচুলি, ঠিক আছে? চুলাচুলি। তাহলে এই যে খেয়াল করো, এই কানাকানি, হাতাহাতি, চুলাচুলি, লাঠালাঠি, হ্যাঁ, আরো যদি আমি লিখতে চাই যে লাঠালাঠি, তাই না? লাঠা লাঠি। সো কথা হচ্ছে ভাই, এটার বেশ বাক্যগুলো কিভাবে লিখবো দেখো, কানে কানে যে কথা, কানাকানি, তাহলে এইগুলা হচ্ছে ব্যতিহার বহুব্রীহি সমাস। এই টাইপের শব্দ দেখলে তুমি বুঝবা এগুলা ব্যতিহার বহুব্রীহি সমাস। তাহলে কানাকানি মানে হচ্ছে কানে কানে যে কথা, হাতাহাতি মানে হচ্ছে হাতে হাতে যে লড়াই, চুলাচুলি হচ্ছে চুলে চুলে যে যুদ্ধ। ঠিক আছে, এই চুলাচুলি কারা করে? এই চুলে চুলে যুদ্ধ কারা করে বলো? তাহলে চুলাচুলি হচ্ছে চুলে চুলে যে যুদ্ধ বা চুলে চুলে যে লড়াই। ঠিক আছে, চুলে চুলে যে লড়াই এটা হচ্ছে চুলাচুলি। তারপরে খেয়াল করো লাঠালাঠি। লাঠালাঠি কি? লাঠিতে লাঠিতে যে যুদ্ধ বা লাঠিতে 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 যে লড়াই, সেটা হচ্ছে লাঠালাঠি। আমরা কি বুঝতে পেরেছি? আহ এই ব্যতিহার বহুব্রীহি সমাস আমরা বুঝতে পেরেছি? একটু কমেন্ট করি, ব্যতিহার বহুব্রীহি সমাস বুঝতে পেরেছি কিনা।
ওকে, ব্যতিহার বহুব্রীহি সমাস আমরা একটু বুঝতে পেরেছি কিনা সবাই একটু কমেন্ট করো। তারপর আমি আরেকটু বলে নিতে চাচ্ছি যে আমাদের যে এফআরবি ব্যাচটা চলতেছে, এটাতে তোমাদের বাংলা ইংরেজি আইসিটি প্রত্যেকটা বিষয় খুব চমৎকার ভাবে জুম মডিউলের মাধ্যমে তোমরা আমাদের সাথে কথা বলতে পারবা, ওইভাবে আমরা ক্লাসগুলো তোমাদের নিব। তো এটা যদি তোমরা বুঝে থাকো, আমরা আজকে তৎপুরুষ সমাসের দুইটা তৎপুরুষ সমাস পড়িয়ে আজকের ক্লাস শেষ করে দিব, ঠিক আছে? আর বাকি যে বিষয়গুলো আছে এগুলা একদম চমৎকার ভাবে সিস্টেমেটিক ওয়েতে পড়তে হলে আমাদের এফআরবি ব্যাচে এখনই এনরোল করো। আমরা আজকে এই তৎপুরুষ দুইটা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, তাই না? তৎপুরুষ সমাস হচ্ছে অনেকগুলো আছে, তো আমরা আজকে এই দুইটা তৎপুরুষ সমাস একটু দেখবো। চলো এই দ্বিতীয় তৎপুরুষ সমাসটা দেখি। এটা তুমি কিভাবে বুঝবা যে এটা দ্বিতীয় তৎপুরুষ সমাস? দ্বিতীয় তৎপুরুষ সমাস বুঝতে পারবা তুমি দুইটা জিনিস দিয়ে। একটা হচ্ছে ওয়ার্ক থাকতে পারে, অথবা টাইম থাকতে পারে, সময় থাকতে পারে, অথবা কাজ থাকতে পারে। একটু খেয়াল করো যে আম কুড়ানো, এই আম কুড়ানো, তাহলে কুড়ানো মানে কি? একটা কাজ, তাই না? আম কুড়াইতেছো, একটা কাজ করতেছো, তাই না? তাহলে দ্বিতীয় মানে কি? দ্বিতীয় বিভক্তি হচ্ছে কি আছে দেখো, দ্বিতীয় বিভক্তি হচ্ছে কে রে, তাই না? এই যে দেখো আমের সাথে একটা কে যুক্ত করে দিবা, তাহলে তোমার বেশ বাক্য হয়ে যাবে আমকে কুড়ানো। তারপরে দেখো এই টাইম থাকতে পারে, চিরকুমার, চির মানে একটা সময় বোঝাচ্ছে, তাহলে এই চিরকাল বেপিয়া কুমার, তাহলে চিরকাল বেপিয়া কুমার হচ্ছে চির কুমার। তো এই ওয়ার্ক এবং টাইম যে ব্যাস বাক্যগুলোতে থাকবে, ওই ব্যাস বাক্যগুলো তুমি বুঝবা কি সমাস? দ্বিতীয় তৎপুরুষ সমাস। ওয়ার্ক এবং টাইম যে তৎপুরুষ সমাসগুলোতে থাকবে, যে ব্যাস বাক্যগুলোতে থাকবে, ওই ব্যাস বাক্যগুলো দেখলে তুমি কি বুঝবা? তুমি বুঝবা এগুলো হচ্ছে দ্বিতীয় তৎপুরুষ সমাস। তারপরে দেখো তৃতীয় তৎপুরুষ সমাস কি? তৃতীয় তৎপুরুষ সমাস তিনটা ওয়ার্ড দিয়ে তুমি শিখে ফেলবা। উন থাকবে, হীন থাকবে, শূন্য থাকবে, তিনটা জিনিস থাকবে, উনহীন শূন্য, উনহীন শূন্য। তো এখানে কি আছে দেখো, মেধাহীন, পিতৃহীন, তারপরে দশ কম, ঠিক আছে? তাহলে এই যে উনহীন, তারপরে শূন্য, দেখো মেধাহীন, তাহলে কি হচ্ছে? মেধা দ্বারা হীন। জাস্ট এভাবে লিখে দিবা, কারণ তৃতীয় তৎপুরুষ সমাসের যে বিভক্তিগুলো আছে আমরা জানি দ্বারা, দিয়ে, তাই না? দ্বারা, দিয়ে, কর্তৃক, এই দ্বারা, দিয়ে, কর্তৃক, এগুলো হচ্ছে তৃতীয় তৎপুরুষ সমাস। তাহলে এরকম দ্বারা যুক্ত করে দিবা শেষে। মেধাহীন, মেধা দ্বারা শূন্য, পিতৃহীন, পিতৃ দ্বারাহীন, মেধাহীন হচ্ছে মেধা দ্বারাহীন, পিতৃহীন হচ্ছে পিতৃ দ্বারাহীন, তারপরে দশ কম হচ্ছে দশ দ্বারা কম। তাহলে উনহীন, শূন্য, কম, এই ওয়ার্ডগুলো যদি থাকে তাহলে তুমি এগুলো বুঝতে পারবা, এগুলো তৃতীয় তৎপুরুষ সমাস। তারপরে তোমার রয়েছে চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী তৎপুরুষ সমাস আছে, ঠিক আছে? তো ষষ্ঠী তৎপুরুষ সমাস আছে। তো আমরা হচ্ছে এগুলা নেক্সট আর একটা ক্লাসে দেখার চেষ্টা করব। তো আমি তোমাদের এটাই বলবো যে সমাসের পুরা যে প্যাকেজটা আছে, মানে প্যাকেজ বলতে যে পুরা প্রসেসটা রয়েছে, পুরা প্রসেসগুলা তোমরা বুঝতে পারবা আরো ইজিতে। প্র্যাকটিস করতে হবে বেশি করে। আর আমাদের যে এই ফাইনাল রিভিশন ব্যাচ আছে, তো আমি বলবো যে ফাইনাল রিভিশন ব্যাচে তোমরা এখনই এনরোল করে ফেলো, ঠিক আছে? আর বাকি যে রয়েছে, বাকি যে সমাজগুলো রয়েছে সেগুলা আমরা পরে ইনশাল্লাহ আরেকটা ক্লাসে আলোচনা করব। তো তোমাদের যেটা করতে হবে, এরকম বোর্ড যে কোশ্চেনগুলো রয়েছে, এই বোর্ড কোশ্চেনগুলা অ্যানালাইসিস করতে হবে, ওকে? এই বোর্ড কোশ্চেনগুলো অ্যানালাইসিস করলে আশা করি তোমরা বুঝতে পারবা, মানে সমাস বিষয়টা আরো ইজিলি তোমরা ক্যাপচার করতে পারবা আর কি। সো আমাদের কোর্স সম্পর্কে বা আমাদের হচ্ছে কোর্স মডিউল সম্পর্কে তোমাদের কোনো প্রশ্ন থাকলে সেটা এখন তোমরা ভাই করতে পারো, আর আদারওয়াইজ আমরা ক্লাসটা এখানে শেষ করে দিব। ওকে, আশা করি তোমাদের আর কোনো কোশ্চেন এখানে নাই। সো থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের এই সমাসের ক্লাসে আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আমরা নেক্সট আর একটা ক্লাস তোমাদের জন্য নিয়ে আসবো, আইসিটির গুরুত্বপূর্ণ কয়েকটা সৃজনশীল কোশ্চেন কিরকম প্যাটার্নের আসে সেই প্যাটার্ন নিয়ে আমরা আলোচনা করব তোমাদের সাথে। সো আর দেরি না করে আমি বলবো যে এখনো সময় আছে, যে 3-4 মাস সময় আছে। তোমরা যদি একটু ভালো করে প্রিপারেশন নাও, বাংলা ইংরেজি আইসিটিতে কিন্তু এ প্লাসটা নিশ্চিত হয়ে যাবে, ওকে? সো একইভাবে এই সমাসের মতো বিভিন্ন টিপস অ্যান্ড ট্রিক্স সহ যদি তোমরা এই কোর্সগুলোকে বাকি কোর্সগুলোতে শেষ করতে চাও, তাহলে আমাদের এখনই মানে ওই সাবজেক্টগুলোকে শেষ করতে চাও, কোর্স বলতে আমি বোঝাতে চাচ্ছি বাংলা ইংরেজি আইসিটি। তোমাদের দেখো বাংলা 2টা পত্র আছে, ইংরেজি 2টা পত্র আছে, তারপর আইসিটি টোটাল 5টা সাবজেক্ট। এই 5টা সাবজেক্ট চমৎকারভাবে যদি শেষ করতে চাও,
এখনই কোনো আমাদের কোর্সে এনরোল করতে পারো, আমি বলবো যে তোমরা জুম মডিউলে ক্লাস করতে পারছো, সো সরাসরি টিচারকে প্রশ্ন করতে পারতেছো। সো এই বিষয়টা তোমাদেরকে অনেক শেষ মুহূর্তের প্রস্তুতিতে অনেক সাহায্য করবে। সো আজকে এখানেই তোমাদের সাথে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ আরেকটা ফ্রি ক্লাসে তোমাদের সাথে দেখা হয়ে যাবে। সে পর্যন্ত ভালো থাকো, আল্লাহ হাফেজ।